শিরিন, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। অনার্স তৃতীয় বর্ষের আমার প্রিয় ছাত্ররা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা স্থির উপকরণ সাপেক্ষে উৎপাদনকারী নিলাম খাজনা অপেক্ষক বের করেছিলাম। আজকের ক্লাসে আমরা পরিবর্তনশীল উপকরণ সাপেক্ষে উৎপাদনকারী নিলাম খাজনা সম্পর্কে জানব। তো এর জন্য আমরা প্রথমেই ধরে নিচ্ছি যে উৎপাদনকারীগণ কোনো একটি মনোসেন্ট্রিক সিটিতে দরজা উৎপাদন করে। তাদের ফার্মগুলোর কতগুলো বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো হলো: ফার্মের বৈশিষ্ট্য, এক নাম্বার পরিবর্তনশীল উপকরণ অনুপাত। রেল স্টেশন ও উৎপাদন কেন্দ্রের মধ্যকার দূরত্ব আমরা ধরে নিচ্ছি ইউ মাইল। ভূমি ব্যবহারের পরিমাণ দূরত্বের উপর নির্ভর করে। তাহলে TD is a function of U, যেটা গত ক্লাসে আমরা ধরে নিয়েছিলাম যে ভূমি ব্যবহারের পরিমাণটা দূরত্বের উপর নির্ভর করতো না, কিন্তু এখানে আমরা যেহেতু পরিবর্তনশীল উপকরণের সাপেক্ষে দেখব, তাই আমরা ধরে নিচ্ছি যে এখানে ভূমি ব্যবহারের পরিমাণটাও দূরত্বের উপর নির্ভর করছে। অন্যান্য উপকরণের ব্যয়ও দূরত্বের উপর নির্ভর করে, অর্থাৎ সিডি ফাংশন অফ ইউ, যেটা আমরা গত ক্লাসে দেখেছিলাম যে অন্যান্য উপকরণ ব্যয়টা ছিল স্থির, কিন্তু এখানে এটা পরিবর্তনশীল। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে স্থির মূল্য। প্রতিটি দরজার মূল্য PD যা স্থির। 3 নম্বর বৈশিষ্ট্য প্রতিযোগিতামূলক বাজার। যে কোনো ফার্ম অবাধে প্রবেশ করতে পারে। তাই ফার্মগুলো শূন্য অর্থনৈতিক মুনাফা অর্জন করে। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পরিবহন খরচ। প্রতিটি দরজা রেল স্টেশন
দিকে প্রতি মাইলের পরিবহন ব্যয় TD। এগুলো হচ্ছে আমাদের ফার্মগুলোর যে বৈশিষ্ট্য। এখন এই বৈশিষ্ট্যগুলোর সাপেক্ষে আমরা ফার্মগুলোর মুনাফার পরিমাণটা বের করব। মুনাফার পরিমাণ এখানে আমরা ধরে নিয়েছি যে উৎপাদনের যে উপকরণ এবং ভূমি এই দুটোটা জিনিসই দূরত্বের উপর নির্ভর করে। তো সেই হিসেবে আমাদেরকে মুনাফার পরিমাণটা বের করতে হবে। মুনাফার পরিমাণ আমরা গত ক্লাসেও দেখেছিলাম যে আমরা এটাকে পাই দিয়ে প্রকাশ করছি। তাহলে আমাদের ইকুয়েশনটা হবে PD ইন্টু D CD function of U minus TD into D into U minus RD function of U into TD function of U। এখানে পাই D ফাংশন অফ ইউ হচ্ছে মুনাফার পরিমাণ। PD ইন্টু D হচ্ছে ফার্মের মোট আয়। TD ইন্টু D ইন্টু U হচ্ছে পরিবহন ব্যয়। এবং RD ফাংশন অফ ইউ ইন্টু TD ফাংশন অফ ইউ, এটা হচ্ছে খাজনার পরিমাণ যা ভূমি ব্যবহারের পরিমাণের উপর নির্ভর করে। যেহেতু আমরা বৈশিষ্ট্যতে ধরে নিয়েছি যে ফার্মগুলো শূন্য অর্থনৈতিক মুনাফা অর্জন করে, তাহলে আমরা লিখতে পারি, এটাকে যদি আমরা 1 নম্বর ইকুয়েশন বলে থাকি তাহলে আমরা লিখতে পারি 0 ইকুয়াল টু PD ইন্টু D মাইনাস CD ফাংশন অফ U মাইনাস TD ইন্টু D ইন্টু U মাইনাস RD ফাংশন অফ U ইন্টু TD ফাংশন অফ U। তাহলে এই RD কে আমরা এখন সামনে নিয়ে আসব। এটা হচ্ছে আমাদের পরিবর্তনশীল উপকরণের সাপেক্ষে উৎপাদনকারীর নিলাম খাজনা অপেক্ষক।
গত ক্লাসে আমি বলেছি যে আসলে নিলাম খাজনা বলতে বোঝানো হচ্ছে যে খাজনাটা দিতে একজন খাজনা প্রদানকারী সম্মত হয়, সেটাই হচ্ছে নিলাম খাজনা। এখন আমরা সংখ্যাগত উদাহরণ ব্যবহার করে দরজা শিল্পের উৎপাদন কারিগণের নিলাম খাজনার পরিমাণটা বের করব। এজন্য আমরা ধরে নিচ্ছি যে প্রতিটি ফার্ম ভূমি এবং ভূমি ব্যতীত অন্যান্য উপকরণ ব্যবহার করছে যা রেল স্টেশন থেকে উৎপাদন প্রতিষ্ঠানের দূরত্বের উপর নির্ভরশীল। এটা ব্যবহার করে 50 টন দরজা উৎপাদন করছে। প্রতি টনের মূল্য হচ্ছে 600 টাকা এবং প্রতি টনের প্রতি মাইলের পরিবহন ব্যয় হচ্ছে 40 টাকা। এখন আমরা টেবিলটা সাজিয়ে নিচ্ছি। প্রথম কলামে উৎপাদন প্রতিষ্ঠান হতে রেল স্টেশনের দূরত্ব পরিমাপ করছি, যেটাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করছি। দ্বিতীয় কলামে পরিবহন ব্যয়, যেটাকে আমরা প্রকাশ করছি টি ডি ইন্টু ডি ইন্টু ইউ। তৃতীয় কলামে ফার্মের মোট আয় পি ডি ইন্টু ডি। চতুর্থ কলামে ভূমি ব্যতীত উৎপাদন ব্যয় সি ডি ফাংশন অফ ইউ। পঞ্চম কলামে উৎপাদন প্রতিষ্ঠানের আয়তন বা ভূমি ব্যবহারের পরিমাণ, যেটা আমরা একরে প্রকাশ করছি, এটাকে আমরা টি ডি ফাংশন অফ ইউ বলতে পারি। এর পরের কলামে খাজনা পূর্ববর্তী মুনাফা, শেষের কলামে নিলাম বা প্রদানের সম্মত খাজনার পরিমাণ। রেল স্টেশন থেকে উৎপাদন প্রতিষ্ঠানের দূরত্ব প্রথমে ছিল 0, এরপর আস্তে আস্তে দূরত্বটা বাড়ছে। আমাদের পরিবহন ব্যয়, যখন উৎপাদন প্রতিষ্ঠান রেল স্টেশনের সাথে দূরত্বটা 0, তখন পরিবহন ব্যয় হচ্ছে 0। এরপর যত দূরত্ব বাড়তে থাকবে তত আমাদের পরিবহন ব্যয়টাও বাড়বে। প্রথমে আমরা ধরে নিয়েছি যে আমাদের প্রতি মাইলের পরিবহন ব্যয় হচ্ছে 40 টাকা। সেটার সাথে আমরা গুণ দিচ্ছি দূরত্বটা। এরপরে হচ্ছে যে আমাদের কত টন দরজা, সেই পরিমাণটা আমরা গুণ করছি। তাহলে যখন রেল স্টেশন থেকে উৎপাদন প্রতিষ্ঠানের দূরত্ব হচ্ছে 1 মাইল, তখন আমাদের পরিবহন ব্যয় হচ্ছে 2000 টাকা। এরপরে যখন উৎপাদন প্রতিষ্ঠান এবং রেল স্টেশনের দূরত্ব বেড়ে 2 হচ্ছে, তখন আমাদের পরিবহন ব্যয়টা হচ্ছে 4000 টাকা। এভাবে আস্তে আস্তে আমাদের পরিবহন ব্যয়টা বাড়ছে।
এরপর হচ্ছে আমাদের ফার্মের মোট আয়। আমরা শুরুতেই ধরে নিয়েছি যে আমাদের দরজার পরিমাণ হচ্ছে 50 টন এবং প্রতি টনের মূল্য হচ্ছে 600 টাকা। তাহলে আমাদের 50 টনের মূল্য হবে 30,000 টাকা। এরপর হচ্ছে আমাদের ভূমি ব্যতীত উৎপাদন ব্যয়, অর্থাৎ আমরা শ্রম, মূলধন, কাঁচামালের পিছনে ফার্মগুলো যে খরচটা করছে সেটা হচ্ছে ভূমি ব্যতীত অন্যান্য উৎপাদন ব্যয়। এটা আমরা এখানে ধরে নিচ্ছি। এরপর হচ্ছে আমাদের উৎপাদন প্রতিষ্ঠানের আয়তন একরে। এটা যত রেল স্টেশন থেকে উৎপাদন প্রতিষ্ঠানের দূরত্বটা বাড়ছে তত ভূমি ব্যবহারের পরিমাণটাও বেড়ে যাচ্ছে। এরপর হচ্ছে আমাদের খাজনা পূর্ববর্তী মুনাফার পরিমাণ। এটা আমাদেরকে বের করতে হবে। এটা আমরা কিভাবে বের করব? গত ক্লাসে আমরা দেখেছি যে আমাদের আয় হচ্ছে, ফার্মগুলোর আয় হচ্ছে 30,000 টাকা। এটা থেকে আমাদেরকে বাদ দিতে হবে ভূমি ব্যতীত উৎপাদন ব্যয় প্লাস পরিবহন ব্যয়। তাহলে এটা বাদ দিলে আমাদের যা থাকবে সেটা হচ্ছে, যখন দূরত্ব শূন্য তখন হচ্ছে 14,400। এরপরের যখন দূরত্ব বেড়ে 1 মাইল হচ্ছে তখন আমরা 30,000 থেকে বাদ দেব 14,500 এবং 2,000। তাহলে এটা হচ্ছে 13,500। এরপরে হচ্ছে 12,500। এরপরে আমরা 30,000 থেকে বাদ দেব 12,600 যোগ 6,000। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 11,400। এরপরে যখন দূরত্ব 4 মাইল তখন হচ্ছে 10,200। এরপর দূরত্ব 5 মাইল হলে এটা হচ্ছে 8,900। তারপরে যখন 6 মাইল তখন হচ্ছে 7,500। 7 মাইলের সমান হচ্ছে 6,000 এবং 8 মাইলের সময় হচ্ছে 4,500। এখন এখানে একটু লক্ষণীয় যে আমাদের ফার্মের যে মোট আয় সেটা হচ্ছে 30,000 টাকা এবং পরিবহন ব্যয়টা একটু খেয়াল করো যে যত রেল স্টেশন থেকে উৎপাদন প্রতিষ্ঠানের দূরত্বটা বাড়ছে আমার পরিবহন ব্যয়টা কিন্তু বেড়ে যাচ্ছে। আর এখানে ভূমি ব্যবহারের পরিমাণ আমরা জানি যে রেল স্টেশনের কাছে থাকলে সেই ভূমিটার খাজনার পরিমাণটা বেশি হয় এবং রেল স্টেশন থেকে যত দূরে যাবে তত খাজনার পরিমাণটা কমতে থাকবে, যে কারণে যত রেল স্টেশন থেকে দূরত্বের পরিমাণ বাড়ছে তত উৎপাদনকারীরা কি করছে, তারা ভূমির ব্যবহারের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছে। এখানে একটু খেয়াল করো যে যখন দূরত্ব হচ্ছে 0 তখন ভূমি ব্যবহারের পরিমাণ হচ্ছে 0.3, যখন দূরত্ব হচ্ছে 1 মাইল তখন হচ্ছে 0.4।
এভাবে যত দূরত্বটা বাড়ছে তত ভূমি ব্যবহারের পরিমাণটা বেড়ে যাচ্ছে, যেহেতু ভূমির পিছনে খাজনাটা কমে যাচ্ছে, যে কারণে উৎপাদনকারীরা ভূমিটা বেশি ব্যবহার করছে। অন্য দিক দিয়ে ভূমি ব্যতীত যে অন্যান্য যে উপকরণ, শ্রম, মূলধন, কাঁচামাল, এগুলোর পিছনে ব্যয়টা কমিয়ে দিচ্ছে যত দূরত্বটা বেড়ে যাচ্ছে। অর্থাৎ রেল স্টেশন থেকে উৎপাদন প্রতিষ্ঠানের দূরত্ব বাড়ার সাথে সাথে অন্য যে উপকরণগুলো সেগুলো উৎপাদনকারীরা কম ব্যবহার করছে, যে কারণে এখানে কমছে অন্যান্য উপকরণ ব্যবহারের পরিমাণটা, কিন্তু ভূমি ব্যবহারের পরিমাণটা বেড়ে যাচ্ছে। এখন আমরা খাজনা পূর্ববর্তী মুনাফাটা কিভাবে বের করেছিলাম সেটা আমি একবার বলেছি, আবার বলছি যে এখানে আমরা কি করব, আমাদের যে মোট আয়, ফার্মগুলোর যে মোট আয় সেটা থেকে আমরা বাদ দেব এই যে ভূমি ব্যতীত উৎপাদনের ব্যয় এবং পরিবহন ব্যয়, এটা বাদ দিয়ে আমরা পেলাম খাজনা পূর্ববর্তী মুনাফা। এখন আমাদেরকে বের করতে হবে যে আমাদের নিলাম খাজনা পরিমাণটা কত। নিলাম খাজনা পরিমাণটা আমি যখন মুনাফার পরিমাণ বের করেছিলাম তখন আমরা দেখিয়েছিলাম, সেই সূত্র অনুযায়ী আমরা, এটা হচ্ছে আমাদের আর বি ফাংশন অফ ইউ, অর্থাৎ এই যে খাজনা পূর্ববর্তী মুনাফা, এটাকে আমাদেরকে ভাগ করতে হবে এই ভূমির পরিমাণ দিয়ে। ভূমির পরিমাণ দিয়ে যখন আমরা ভাগ করব তখন আমরা এই নিলামকৃত খাজনার পরিমাণটা বের করতে পারবো। তাহলে আমরা এই 14,400 এটাকে যদি 0.3 দিয়ে ভাগ করি তাহলে আমরা যা পাবো তা হচ্ছে 48,000। 13,500কে যদি 0.4 দিয়ে ভাগ করি সেটা হচ্ছে 33,750। 12,500কে যদি 0.5 দিয়ে ভাগ করি সেটা হচ্ছে 25,000। 11,400কে 0.6 দিয়ে ভাগ করলে আমরা পাবো 19,000। 10,200কে 0.7 দিয়ে ভাগ করলে আমরা যা পাবো তা হচ্ছে 14,571। এভাবে 8,900কে আমরা যখন 0.8 দিয়ে ভাগ করব তখন সেটা হবে 11,125। এভাবে আমরা 7,500কেও 0.9 দিয়ে ভাগ করে পাবো 8,333। এরপরে হচ্ছে 6,000কে যখন আমরা 1 দিয়ে ভাগ করছি 6,000 হচ্ছে, এবং 4,500কে যখন আমরা 1.1 দিয়ে ভাগ করছি সেটা হচ্ছে 4,000। অর্থাৎ এটা হচ্ছে আমাদের নিলামকৃত খাজনার পরিমাণ। তো এখানে লক্ষণীয় ব্যাপারটা হচ্ছে যে আমাদের ভূমির পরিমাণটা এবং ভূমি ব্যতীত যে অন্যান্য যে উপকরণগুলো যেমন শ্রম, মূলধন, কাঁচামাল, এগুলো হচ্ছে পরিবর্তনশীল, কিন্তু গত ক্লাসে আমরা দেখেছিলাম যে এই দুটোটা ছিল স্থির। এখানে পরিবর্তনশীল এবং সেই পরিবর্তনটা নির্ভর করছে কিসের উপর? রেল স্টেশন থেকে উৎপাদন প্রতিষ্ঠানের দূরত্বের উপর। অর্থাৎ যত দূরত্ব বাড়ছে তত ভূমি ব্যবহারের পরিমাণ বাড়ছে, অন্যদিকে যত দূরত্ব বাড়ছে তত অন্যান্য যে উপকরণগুলো এগুলোর ব্যবহারটা কমিয়ে দিচ্ছে। আজকে এ পর্যন্তই, আশা করছি যে তোমরা বুঝতে পেরেছো। আগামী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।